আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। লোহিত সাগরে ফিলিস্তিনের বন্ধু ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী এবং মার্কিন বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্রতা পেয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা নতুন করে মার্কিন বিমানবাহী রণতরী USS হ্যারি ট্রুম্যানের এক সহায়ক যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির বরাতে আল মাসিরা টিভি রোববার মার্কিন জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করে। সারি জানান, উত্তর লোহিত সাগরে টানা চতুর্থ সপ্তাহের মতো মার্কিন আগ্রাসন মোকাবেলায় কার্যকর অভিযান চালিয়েছেন তারা। সর্বশেষ হামলায় তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট ও আকাশ বাহিনী মার্কিন বিমানবাহী রণতরী সহ একাধিক যুদ্ধজাহাজের সঙ্গে মুখোমুখি যুদ্ধে লিপ্ত হন। দীর্ঘ সময় ধরে চলা সংঘর্ষে ইয়েমেনের নৌবাহিনী বেশ কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং অ্যাটাক ড্রোন ব্যবহার করে। ব্রিগেডিয়ার সারি জানান, ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করা তাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব। এই মিশন পরিচালনার বিষয়ে তারা দৃঢ় প্রতিজ্ঞ। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ বলে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স বা IUMS। অবরুদ্ধ গাজার বাসিন্দাদের ওপর 17 মাস ধরে চলা নৃশংস ও নির্বিচারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় 15 দফা ফতোয়া জারি করে সংগঠনটি। আন্তর্জাতিক ইসলামিক স্কলারদের এই সংগঠন একই সঙ্গে ইসরায়েলি গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। ইউনিয়নের ইজতিহাদ ও ফতোয়া কমিটির নেওয়া সিদ্ধান্তে বলা হয়, প্রত্যেক সক্ষম মুসলিমের ওপর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা ফরজ। আরব ও মুসলিম বিশ্বের দেশগুলোর অবিলম্বে সেখানে সামরিক হস্তক্ষেপ করা ফরজ। দখলদার ইহুদি রাষ্ট্রকে স্থল, সমুদ্র ও আকাশপথে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা ফরজ। সব ধরনের জলপথ প্রণালী এবং আরব মুসলিম বিশ্বের দেশগুলোর আকাশসীমাও এই হুকুমের অন্তর্ভুক্ত। ফতোয়ায় বলা হয়, জিহাদরত প্রতিরোধ আন্দোলনকে আর্থিক, সামরিক, রাজনৈতিক ও মানবিক সহ সর্বক্ষেত্রে সহায়তা করা ফরজ। একই সঙ্গে উম্মার সুরক্ষা ও আক্রমণকারী শত্রুদের প্রতিহত করতে অবিলম্বে ইসলামী সামরিক জোট গঠন করা ওয়াজিব। এটি এমন একটি ওয়াজিব যা অবিলম্বে পালনীয়। ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্পূর্ণরূপে হারাম বলে এতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, দখলদার রাষ্ট্রকে পেট্রোল ও গ্যাস সরবরাহ করাও সম্পূর্ণরূপে হারাম। তাছাড়া ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর করা শান্তি চুক্তিগুলো আবার পর্যালোচনা করা জরুরি বলে উল্লেখ করা হয়। IUMS এর নির্দেশনায় বলা হয়, গাজায় আমাদের মুসলিম ভাইদের সহায়তায় আর্থিক জিহাদ করা এবং দ্রুত এর সীমান্ত খুলে দেওয়া ফরজ। সংগঠনটি মার্কিন মুসলিমদের প্রতি আহ্বান জানায় তারা যেন ট্রাম্প ও তার সরকারের ওপর চাপ সৃষ্টি করেন, যেন তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন, আগ্রাসন বন্ধ করেন এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স বলেছে, ইউনিয়নের ইজতিহাদ ও ফতোয়া কমিটির 15 জন বিশেষজ্ঞ ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের বাস্তবতা এবং শরিয়াহ নিরিখে এই ফতোয়া জারি করেছেন। গাজা উপত্যকার দারুল আরকাম স্কুলে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা OIC। শনিবার এক বিবৃতিতে OIC এই হামলাকে আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবনার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে। সংস্থাটি ইসরায়েলি বাহিনী কর্তৃক গাজার বেসামরিক নাগরিক, শরণার্থী কেন্দ্র, স্বাস্থ্য ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে হামলার কড়া সমালোচনা করে বলেছে, ইসরায়েলি বাহিনীর বর্বরতা সর্বশেষ উদাহরণ গাজার শহরের দারুল আরকাম স্কুলে বোমা হামলা ও রাফায় সৌদি সাংস্কৃতিক ও ঐতিহ্য কেন্দ্রের অধীনস্থ চিকিৎসা সরঞ্জামের গুদামে হামলা। বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের হামলা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার শামিল, এমনকি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। সংস্থাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে যেন তারা জাতিসংঘ সনদের অধ্যায় 8 অনুযায়ী অবিলম্বে গাজায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করে, পাশাপাশি গাজায় মানবিক সাহায্য প্রবেশ নিশ্চিত করে ও আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় দায়বদ্ধতা কার্যকর করে। একই সঙ্গে অব্যাহত অপরাধ ও গণহত্যার জন্য ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে OIC। সংস্থাটি বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করে তেল আবিবের ওপর চাপ সৃষ্টি করা, যাতে তারা আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ, আন্তর্জাতিক মানবাধিকার
মানবাধিকার আইন, জাতিসংঘ সনদ ও প্রাসঙ্গিক প্রস্তাবনার প্রতি সম্মান প্রদর্শন করে এবং ফিলিস্তিনি ভূমি দখল ও সামরিক আগ্রাসন বন্ধ করে। ইসরায়েলে পরিচালিত এক জরিপের ফলাফলে দেখা গেছে সেখানকার বেশিরভাগ বাসিন্দা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার কর্মক্ষমতা নিয়ে অসন্তুষ্টির কারণে আগাম নির্বাচন চান। চ্যানেল 13 পরিচালিত জরিপের ফলাফলে দেখা গেছে 59.2% বাসিন্দা মনে করেন নেতানিয়াহু ব্যক্তিগত কারণে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেতের প্রধান এবং মন্ত্রিসভার আইনি উপদেষ্টা রোনেন বারকে বরখাস্ত করতে চেয়েছিলেন। তাছাড়া জরিপে অংশগ্রহণকারীদের 55.7% যত তাড়াতাড়ি সম্ভব আগাম নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। ইসরায়েলের অধিবাসীদের আগাম নির্বাচনের দাবি জানানোর অন্যতম প্রধান কারণ হল ইসরায়েলি বন্দীদের গাজা থেকে ফিরিয়ে নিতে সরকারের ব্যর্থতা। এদিকে প্রতিদিনই তেল আবিব সহ বিভিন্ন স্থানে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হচ্ছে। তেল আবিবে বন্দীদের পরিবারের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সঙ্গে বন্দী বিনিময় চুক্তি সম্পন্ন করার দাবিতে তেল আবিবে বন্দীদের পরিবারগুলো বিক্ষোভ করছিল। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করলে সংঘর্ষ বেঁধে যায়। ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ এনে দেশটিতে প্রবেশ করতে দেওয়া হয়নি 2 ব্রিটিশ এমপিকে। মূলত গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করায় তাদের ইসরায়েলে প্রবেশ করতে দেওয়া হয়নি। খবরে বলা হয়, বেন গুরিয়ন বিমানবন্দরে শনিবার দুপুরে অবতরণ করেন 2 এমপি ইউয়ান ইয়াং ও আবতিসাম মোহাম্মদ। সঙ্গে ছিলেন তাদের 2 সহকারী। তারা ব্রিটিশ পার্লামেন্টের একটি অফিসিয়াল প্রতিনিধি দলের অংশ হিসেবে ইসরায়েল সফরে যান। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তাদের সফরের উদ্দেশ্য ছিল ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং ইসরায়েল বিরোধী ঘৃণার প্রচার। এরপরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আরবেল 4 জনেরই প্রবেশ বাতিল করে তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় শনিবার রাতে প্রতিক্রিয়া জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বলেন, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য, উল্টো ফলদায়ক এবং গভীরভাবে উদ্বেগজনক। 2 জন ব্রিটিশ এমপি যখন পার্লামেন্টের প্রতিনিধি দলের অংশ হিসেবে ইসরায়েল সফরে যান তখন তাদের আটকানো এবং প্রবেশে বাধা দেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। জানা গেছে 2 এমপির একজন ইয়েমেনে জন্মগ্রহণকারী আবতিসাম মোহাম্মদ। তিনি ব্রিটেনের প্রথম আরব ও প্রথম ইয়েমেনি বংশোদ্ভূত এমপি। তিনি লেবার পার্টির টিকিটে শেফিল্ড সেন্ট্রাল আসন থেকে নির্বাচিত হয়ে বলেছিলেন, আমি শান্তি, সহাবস্থান, তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং উভয় পক্ষের বন্দীদের মুক্তির জন্য আমার কণ্ঠস্বর ব্যবহার করব। আরেক এমপি হলেন চীনে জন্ম নেওয়া ইউয়ান ইয়াং। তিনি ব্রিটেনের ইতিহাসে প্রথম চীনা বংশোদ্ভূত এমপি। তিনি লেবার পার্টির হয়ে আর্লি ও উডলি আসন থেকে নির্বাচিত হন। 31শে মার্চ তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেন, ঈদ মোবারক। আগামী সপ্তাহে আমি একটি পার্লামেন্টারি প্রতিনিধি দলের অংশ হিসেবে পশ্চিম তীর সফর করব। এবছর অনেকেই ঈদের সময় সেই মানুষগুলোর কথা স্মরণ করছেন যারা আনন্দ করতে পারছেন না। এর আগে তিনি পার্লামেন্টে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির ও বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছিলেন। সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন কয়েকটি অবস্থানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে 2 দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ পরিস্থিতি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। সিরিয়ার বার্তা সংস্থা MAN জানিয়েছে, সিরিয়ায় তুরস্ক নিয়ন্ত্রিত অন্তত 3টি বিমান ঘাঁটি সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা তুরস্ক সেখানে নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব ঘাঁটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার বাহিনীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে। সেখানে হামলা চালানোর আগে ইসরায়েল কোনো রকম সতর্কবার্তা দেয়নি। হামলাগুলো এমন সময়ে ঘটেছে যখন তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করছে সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। কিন্তু ইসরায়েলের ধারাবাহিক ও সম্প্রসারিত বিমান হামলা, বিশেষ করে বুধবারের হামলাগুলো তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সিরিয়া ইস্যুতে মতবিরোধকে ঘনীভূত করেছে এবং সরাসরি সংঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সিরিয়ার 2টি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, হামলার প্রেক্ষিতে সামরিক শক্তি বাড়ানোর উদ্দেশ্যে তুর্কি বাহিনী হোমস প্রদেশের T4 ও তেদমুর বিমান ঘাঁটি এবং হামা প্রদেশের প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে।
খবরে বলা হয়, ইসরায়েলের হামলার পর T4 এর নিয়ন্ত্রণ নেবার জন্য জোরে সোরে প্রস্তুতি শুরু করেছে তুরস্ক। সেখানে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা সামগ্রী মোতায়েন করতে যাচ্ছে দেশটি। একটা সূত্র জানিয়েছে, সেখানে রাশিয়ার তৈরি S-400 প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করার সম্ভাবনা রয়েছে। তাছাড়া তুরস্ক সেখানে যে রাডার সিস্টেম মোতায়েন করবে তার রেঞ্জ 600 কিলোমিটার, অর্থাৎ ইসরায়েলের রাজধানী থেকে সম্ভাব্য শত্রু হামলার সঙ্গে সঙ্গেই তুর্কি বাহিনী তা ট্র্যাকিং করতে সক্ষম হবে। এর ফলে সমগ্র ইসরায়েলের আকাশসীমা তুরস্কের নজরদারিতে থাকবে। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার পর T4 এবং পালমিরা সামরিক বিমানবন্দরে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে তুরস্ক। এই উদ্দেশ্যে একটি তুর্কি সামরিক প্রতিনিধি দল এরই মধ্যে T4 বিমান ঘাঁটি সরেজমিন পরিদর্শন করেছে। অবশ্য এখন পর্যন্ত সেখানে কোনো সামরিক যান বা সেনা মোতায়েন করা হয়নি। তাছাড়া আলেপ্পোর আজাজ শহরের দক্ষিণে অবস্থিত মিনাগ সামরিক বিমান ঘাঁটিতে একটি নতুন ঘাঁটি নির্মাণ কাজ শুরু করেছে তুরস্ক। সেখানে সাজোয়া যান, লজিস্টিক সামগ্রী এবং নির্মাণ উপকরণ মোতায়েন করা হয়েছে। এর ফলে ঘাঁটিটি উত্তর আলেপ্পোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হতে যাচ্ছে। বিতর্কিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে উত্তাল ভারত। শনিবার দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ হয়েছে। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে কালো ব্যাচ পরে ওয়াকফ বিলের প্রতিবাদ করায় 24 জনকে 2 লাখ করে জরিমানা করেছে প্রশাসন। মুজফ্ফরনগরের পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপতি জানান, সিসিটিভি ফুটেজের মাধ্যমে 24 জনকে চিহ্নিত করা হয়েছে। এরপর তাদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়। ওয়াকফ বিলের প্রতিবাদে শুক্রবারও বিক্ষোভে উত্তাল ছিল কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন শহর। অসংখ্য মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তাদের হাতে নানা ধরনের প্লেকার্ডও দেখা গেছে। তাতে লেখা ছিল, আমরা ওয়াকফ সংশোধনী মানি না, ওয়াকফ বিল প্রত্যাহার করো। কলকাতার বিক্ষোভ ছিল অনেক বড়। গুজরাটের আহমেদাবাদেও এদিন ওয়াকফ সংশোধনীর বিরোধিতায় পথে নামেন মুসলমানরা। চেন্নাইয়ে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিলের প্রতিবাদে রাজ্যব্যাপী প্রতিবাদের ডাক দেয় অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন রাজনৈতিক দল তামিলাঙ্গ ভেত্তরি কাজাগাম বা টিভিকে। এনডিটিভি জানিয়েছে, ওয়াকফ সংশোধন বিল নিয়ে ভারত জুড়ে রাজনৈতিক দল ও সংখ্যালঘু সংগঠনগুলোর মধ্যে তীব্র বিরোধিতা দেখা দিয়েছে। এই বিলের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ভারতের সর্বোচ্চ আদালতে গেছেন অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। দিল্লির ওখলা এলাকা থেকে নির্বাচিত আম আদমি পার্টির বিধায়ক এবং দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন দায়ের করেছেন। তিনি আবেদনে বলেছেন, এই বিল মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বায়ত্তশাসনের অধিকার হরণ করেছে এবং সংখ্যালঘুদের তাদের ধর্মীয় ও ধর্মীয় চ্যারিটেবল প্রতিষ্ঠান পরিচালনার মৌলিক অধিকারকে খর্ব করেছে। এদিকে ওয়াকফ সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এর ফলে পার্লামেন্টে পাশ হওয়া বিলটি আইনে পরিণত হলো। এই বিল আইনে পরিণত হওয়ার পর ভারতের মসজিদ ও মাদ্রাসা সহ বিভিন্ন ওয়াকফ সম্পত্তির বড় অংশ মুসলিমদের হাতছাড়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।